বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘাতের রূপ নেয়ার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল বড় রকমের ক্ষতির মুখে পড়েছে। চলমান সংঘাতের মধ্যে ইরান একাধিকবার ব্যাপক আকারে হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। গত 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে 24 জুন। টানা 12 দিনের এই সংঘাতের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি বস্তুগত ক্ষতির জন্য প্রায় 39,000 ক্ষতিপূরণ দাবির আবেদন পেয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এর তথ্য জানিয়েছে। এদিকে ইয়েদিওত আহরনোত পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলি ট্যাক্স অথরিটির অধীনে ক্ষতিপূরণ তহবিলে আনুমানিক 38,700টি দাবি দাখিল করা হয়েছে। এই দাবিগুলোর মধ্যে ছিল 30,809টি ভবনের ক্ষতি, 3,713টি যানবাহনের ক্ষতি এবং 4,085টি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী ক্ষতির জন্য। গণমাধ্যমটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে আরও কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন সেগুলোর জন্য কোনো আবেদন দাখিল করা হয়নি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদ্রে হারেদিম জানিয়েছে, শুধু সেন্ট্রাল ইসরায়েলের তেল আবিবে 24,932টি বেশি ক্ষতিপূরণ দাবি দাখিল করা হয়েছে। এরপরে রয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, সেখানে 10,793টি ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মোট কী পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেয়া হতে পারে সে বিষয়ে কোনো আর্থিক অনুমান প্রকাশ করা হয়নি। এদিকে ইসরায়েল ইরানের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে ছিল সামরিক ও পারমাণবিক স্থাপনাও। ইসরায়েল দাবি করেছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বারপ্রান্তে রয়েছে, তবে ইরান এ দাবি কঠোরভাবে অস্বীকার করেছে। ইসরায়েলি হামলার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্র সংঘর্ষে যোগ দিয়ে রোববার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি বলে উঠে এসেছে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে। ফাঁস হওয়া ওই রিপোর্টে উঠে এসেছে যে এই হামলা শুধুমাত্র ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক মাস পিছিয়ে দিয়েছে। গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ এই প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হয়নি। রিপোর্টে বলা হচ্ছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো প্রায় অক্ষত রয়েছে এবং ক্ষয়ক্ষতি মূলত স্থলভাগের অবকাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইরানের 2টি পারমাণবিক স্থাপনার প্রবেশপথ বন্ধ হয়ে গেছে এবং কিছু অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূগর্ভস্থ মূল স্থাপনাগুলোর অনেকটাই অক্ষত রয়েছে বলে বলা হচ্ছে ওই রিপোর্টে। গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে দিয়েছে, এর বেশি ক্ষতি করতে পারেনি। গোয়েন্দা সূত্রগুলো সিবিএসকে নিশ্চিত করেছে যে হামলার আগেই ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের বেশ কিছু অংশ স্থানান্তর করেছিল। এখন ইরান পারমাণবিক কর্মসূচি কবে থেকে শুরু করতে পারবে সেটি নির্ভর করছে তাদের খনন এবং মেরামত কাজ করতে কত সময় লাগবে তার উপরে। তবে হোয়াইট হাউস গোয়েন্দাদের এই মূল্যায়নকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়ে বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হেয় করার চেষ্টা করার জন্যই এটি বলা হচ্ছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দাবি করেছেন, সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদন সত্য নয়। তারা সামরিক ইতিহাসের সবচেয়ে সফল একটি অভিযানকে হেয় করার চেষ্টা করছে। তবে ট্রাম্প দাবি করে আসলেও বিশেষজ্ঞরা শুরু থেকেই বলছেন যে আমেরিকার হামলায় ইরানের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিতভাবে জানা খুবই কঠিন বিষয়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও হামলার আগে ফোর্দোতে বেশ কিছু ট্রাক ঢুকতে ও বের হতে দেখা গেছে। যেহেতু অধিকাংশ পরমাণু কেন্দ্র মাটির নিচে অবস্থিত, এগুলোর অবস্থা স্যাটেলাইট ছবি থেকে জানা যাবে না। এগুলো ধ্বংস হয়েছে কিনা তা জানার একমাত্র পথ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদন্তকারীরা যদি সেখানে দেখতে যায়। তবে ইরান সম্ভবত কখনোই সেটির অনুমতি দেবে না। কাজেই এমনও হতে পারে যে আমরা কখনোই জানব না যে ইরানের কতটুকু ক্ষতি হয়েছে এবং যন্ত্রপাতি তারা কোথায় সরিয়ে নিয়েছে। And we may never know whether Iran has been able to move its nuclear capability elsewhere beyond our eyes. শনিবার অত্যাধুনিক B-2 স্টেলথ বম্বার ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
তখন মার্কিন প্রেসিডেন্ট ওই হামলাকে অত্যন্ত সফল একটি হামলা বলে দাবি করেছিলেন। Two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? সোমবার কাতার সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়ে ইরান। যদিও সবগুলো মিসাইল হামলা নিষ্ক্রিয় করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল হামলার বিষয়ে আমেরিকাকে আগাম বার্তা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সামাজিক মাধ্যমে ইরানকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন, যেখানে ইরান শান্তির পথ বেছে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি এবং ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানান। এরপর আরেকটি পোস্টে ট্রাম্প জানান যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এবং এই চুক্তি ভঙ্গ না করতে আহ্বান জানান তিনি। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টে হামলা শুরু করে দুই দেশ, যা নিয়ে ব্যাপক চটেছেন ডোনাল্ড ট্রাম্প। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. The biggest load that we've seen. I'm not happy with Israel. You know, when I say, okay, now you have 12 hours, you don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. Basically, have two countries that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? এদিকে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফরঘানির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম জানিয়েছে গত 24 ঘন্টায় ইরান সবচেয়ে খারাপ হামলার মুখোমুখি হয়েছে, যেখানে 107 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবায় রাতভর চলা ইরানি হামলায় 4 জনের মৃত্যু হয়েছে এবং 22 জন আহত হয়েছে। যুদ্ধবিরতি মেনে নিয়ে সব বিমানকে ফিরিয়ে আনতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেওয়ার পর ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা করে যুক্তরাষ্ট্র এবং কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে এর জবাবও দিয়েছে ইরান। কিন্তু এইভাবে হামলার নির্দেশ দিয়ে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও আইনগত বিতর্ক তৈরি হয়েছে। প্রতিপক্ষরা তো বটেই, ট্রাম্পের নিজ দলের কিছু সদস্যও তুলছেন প্রশ্ন। সামরিক অভিযানের বিষয়ে আসলেই কি বলছে মার্কিন সংবিধান? তাদের যুদ্ধ সংক্রান্ত আইন কি বলছে? পূর্বোক্ত প্রেসিডেন্টরাই বা এই ধরনের মুহূর্তগুলো কিভাবে সামলে নিয়েছিলেন? এগুলোই জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। তবে বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে জানিয়ে দিই, যে কোনো সংবাদ সম্পর্কে আপডেটেড থাকতে ফলো করুন বিবিসি বাংলার ওয়েবসাইট এবং সোশ্যাল হ্যান্ডেলগুলো। মার্কিন সংবিধানের 2টি ধারা সামরিক অভিযানের বিষয়ে কথা বলে, আর্টিকেল 1 এবং আর্টিকেল 2। আর্টিকেল 1 অনুযায়ী কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে, আর আর্টিকেল 2 অনুযায়ী প্রেসিডেন্ট হলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক। হোয়াইট হাউসের সূত্র বলছে এই ধারার ভিত্তিতেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিতে পারেন, যেমন যদি হামলার আশঙ্কা থাকে বা জাতীয় কোনো স্বার্থ রক্ষা করতে হয়। ট্রাম্প প্রশাসন বলছে যে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করাই ছিল তাদের লক্ষ্য, যা তারা জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করছে। তবে বিবিসি ভেরিফাই কথা বলেছে বিভিন্ন আইন বিশেষজ্ঞের সাথে, তাদের সবারই ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলেন প্রেসিডেন্টের সীমিত হামলার অধিকার আছে, আবার কেউ কেউ মনে করেন ট্রাম্পের সেই আইনি অধিকারই ছিল না। আবার এদিকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের থাকলেও বাস্তবে তা খুবই কমই ব্যবহার হয়েছে। 1812 সাল থেকে 1842 সালের মধ্যে কেবলমাত্র 10 বার এই ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, আর শেষবার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে, যখন জাপান পার্ল হারবারে হামলা করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্টরা প্রায়ই কংগ্রেস ছাড়াই সামরিক অভিযান চালাচ্ছেন এবং কংগ্রেসও তা মেনেই নিচ্ছে। পূর্ববর্তী অনেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক অভিযান চালিয়েছেন, যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায় বিমান হামলা ও পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার নির্দেশ দেন আর্টিকেল 2 অনুযায়ী। তিনি 8 মাস ধরে লিবিয়ায় বিমান হামলা চালিয়েছিলেন। ট্রাম্পও কংগ্রেসকে না জানিয়েই ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন। তারও আগে 1990-এর দশকে বিল ক্লিন্টন বলকান অঞ্চলে এবং তারপর জো বাইডেন ইয়েমেন ও সিরিয়ায় হামলা চালিয়েছেন কংগ্রেসের অনুমতি ছাড়াই। সংবিধান বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের মতে এমন পদক্ষেপ নেওয়া মার্কিন প্রেসিডেন্টের জন্য নতুন কোনো বিষয় নয়। তারা বলছেন ইতিহাস ও পূর্ব প্রথা অনুযায়ী ট্রাম্পের সিদ্ধান্ত আসলে অসঙ্গত নয়।
আর্টিকেল 1 ও 2 ছাড়াও ট্রাম্পের সমালোচকরা অন্য একটি গুরুত্বপূর্ণ আইনের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন, ওয়ার পাওয়ার্স রেজুলেশন। এই আইনের সঙ্গে ট্রাম্পের ইরানে হামলা অসঙ্গত হতে পারে বলে বলছেন তার সমালোচকরা। 1973 সালে পাশ হওয়া এই আইন অনুযায়ী প্রেসিডেন্ট জরুরি অবস্থায় সামরিক শক্তি ব্যবহার করতে পারেন, কিন্তু তার আগে ভাগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করার কথা সেখানে বলা আছে। আইনটি 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতার পর পাশ হয়। এর উদ্দেশ্য ছিল কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট যেন সহজেই যুদ্ধ চালাতে না পারেন সেটি নিয়ন্ত্রণ করা। অনেকেই বলছেন ট্রাম্প কংগ্রেসের সঙ্গে ভালোভাবে আলোচনা না করে শুধু কিছু রিপাবলিকান নেতাদের জানিয়েছিলেন। ডেমোক্র্যাট নেতা চাক শুমারকে হামলার মাত্র 1 ঘন্টা আগে ফোন করা হয়, তাও তাকে খুব বেশি তথ্য দেয়া হয়নি। কিন্তু আইন অনুযায়ী হামলার 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানানো বাধ্যতামূলক। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানান, সব নিয়ম মেনেই ইরানে হামলা করা হয়েছে। বিমানগুলো নিরাপদে ফিরে আসার পর কংগ্রেসকেও জানানো হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তার মধ্যস্থতায় 2 দেশের মধ্যে একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। 23 জুন তার এই ঘোষণা বিশ্বজুড়ে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে, একই সঙ্গে উস্কে দিয়েছে অনেক প্রশ্ন। রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এই ঘোষণা যতটা নাটকীয়, বাস্তবতা ততটাই জটিল। এখন পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত, সময়সীমা, এমনকি কোন পর্যায়ে এটি কার্যকর হয়েছে সেসব বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। 13 জুন ভোরে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বিভিন্ন সামরিক ও আধা সামরিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি ও একাধিক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়। এর জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। হঠাৎ 2 পক্ষের এই সংঘর্ষে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে সিদ্ধান্ত 2 সপ্তাহ পর নেয়ার ঘোষণা দিলেও ইরানের স্থানীয় সময়ে 22 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কিছুক্ষণ পরেই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। তার এই ঘোষণার পর ঘোলাটে হয় পরিস্থিতি। ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। তবে এর কয়েকদিন পরে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণায় চমকে যায় বিশ্ব। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক উপপরিচালক জোনাথন পেনিকফ বলেন, ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অনেকটাই পূরণ করেছে, আর ইরান বের হওয়ার একটা রাস্তা খুঁজছিল। ট্রাম্প এখন আশাবাদী যে এটা হতে পারে সংঘাতের শেষ অধ্যায়ের শুরু। যুদ্ধবিরতির ঘোষণা যতই সাহসী হোক না কেন, বাস্তবতা হলো ইসরায়েল ও ইরানের মধ্যে বহু বছরের ছায়া যুদ্ধ সম্প্রতি প্রকাশ্যে সংঘাতে রূপ নিয়েছে। একে অপরের ভূখণ্ডে হামলা চালানোর এই প্রবণতা চলে অন্তত 12 দিন। তারই মাঝে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধবিরতির কার্যকারিতা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই 2 পক্ষই নাকি চুক্তি লঙ্ঘন করেছে। এমন অবস্থায় মূল প্রশ্নটি থেকে যায়, এই যুদ্ধবিরতি কতটা টেকসই? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যর্থ হওয়া পরমাণু আলোচনা নতুন করে শুরু হবে কিনা তার উল্লেখ নেই ট্রাম্পের ঘোষণায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের ইউরেনিয়ামের মজুদ ধ্বংস না হলে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি থেকে যায়। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানে মজুদ ইউরেনিয়াম নিরাপদে রয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা জবাব দিয়েছে ইরান, যদিও এতে কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানের প্রতিক্রিয়া ছিল নিয়ন্ত্রিত, যা ইঙ্গিত দেয় তারা বড় ধরনের যুদ্ধ চায় না। হোয়াইট হাউস সূত্র জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগে সহায়তা করেছে কাতার। ট্রাম্প নিজে ফোনে কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। এছাড়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এই আলোচনা ও মধ্যস্থতায় যুক্ত ছিলেন। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পরেও ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানাতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। আবার 24 জুন ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, আমাকে এখন ইসরায়েলকে ঠান্ডা করতে হবে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এই যুদ্ধবিরতিকে শক্তির মাধ্যমে শান্তি নীতির সাফল্য হিসেবে দেখাতে চাইছে। ট্রাম্প নিজেও বহুবার বলেছেন, তিনি ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ভাবছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে, ইরান এখনও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নেই। ইরানের বিরুদ্ধে বোমা হামলা চালিয়ে ট্রাম্প তার নিজের দলের অহস্তক্ষেপবাদী অংশের সমালোচনার মুখে পড়েছেন।
দীর্ঘদিন ধরে বড় কোনো বিদেশি যুদ্ধে সামরিকভাবে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই অঙ্গীকার ভুলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের প্রেসিডেন্ট মেয়াদের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে ঝুঁকিপূর্ণ পররাষ্ট্রনীতি হিসেবে ট্রাম্প বাজি ধরেছিলেন এই ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ফোর্দো ধ্বংস করতে পারবেন। এর জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামাত্র প্রতিশোধ নেবে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এ বছরের শুরুতে বলেছিল তাদের মূল্যায়ন অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আশঙ্কা ছিল তেহরান প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধ করতে পারে। প্রণালীটি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনে গুরুত্বপূর্ণ পথ। এছাড়া মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আশঙ্কা তো ছিলই। বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ছিল। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেনিস রোসের মতে ইরান যুদ্ধবিরতির প্রয়োজন বোধ করছে এবং ইসরায়েলও অনেকটাই তার টার্গেট পূরণ করেছে, কিন্তু সামনে বহু প্রশ্ন অপেক্ষা করছে। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ কি, মজুদকৃত ইউরেনিয়ামের কি হবে, এসব নিয়ে কঠিন আলোচনা দরকার। তাই আপাতত যুদ্ধবিরতির ঘোষণা যতটা জোরালো, বাস্তবতা ততটাই সতর্কতা দাবি করে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত মঞ্চে ট্রাম্পের ভূমিকায় একদিকে আশার আলো জাগালেও অন্যদিকে রেখে যাচ্ছে অনেক জটিল সমীকরণ। আমেরিকা ও ইসরায়েলের দানবীয় সামরিক শক্তিকে ভয় করেনি ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই দুই আগ্রাসী শক্তির বিরুদ্ধে অসীম সাহসে যুদ্ধ অব্যাহত রাখার সুফল পেল তেহরান। মাত্র 12 দিনের মাথায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হলো তেল আবিব ও তার ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে অবাক করে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ইহুদিবাদী দখলদার ইসরায়েল 12 দিন আগে বিনা উস্কানিতেই ইরানের উপর ভয়াবহ হামলা চালায়। গত 12 জুনের ওই হামলার পর প্রত্যাঘাত শুরু করে তেহরান। এর মধ্যেই ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। তবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ইরানকে 2 সপ্তাহ সময়ও দেন। অবশ্য ওয়াদা ভঙ্গ করে 2 দিনের মাথায় তিনি ইরানে সামরিক তাণ্ডব চালান। তবে আত্মসমর্পণ করা তো দূরের কথা, ইসলামী প্রজাতন্ত্র হামলার কঠোর জবাব দেয়। শুধু ইসরায়েলে হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি ইরান, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতেও হামলা চালায় দেশটি। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েল ও ইরানের মধ্যে চিরস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিনে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে বিশ্বকে হতবাক করে দিয়েছে ইরান। ইসরায়েলের সারি সারি ভবনের ধ্বংসস্তূপ তাদের অসহায়ত্বই তুলে ধরে। এই যুদ্ধে ইসরায়েলে প্রাণহানিও ঘটেছে বহু। ইরানি এক বিশেষজ্ঞ বলেছেন, এই যুদ্ধে ইরান নিজেকে জয়ী বলে দাবি করতেই পারে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর। পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন না করতে ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্প বলেন, দয়া করে এটি লঙ্ঘন করবেন না। এর আগে ইসরায়েলের রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে 4 জন নিহত ও 20 জনের বেশি আহত হন। এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন সহ অনেক স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে বলেছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10টায় এবং তা 24 ঘন্টায় ধাপে ধাপে কার্যকর হবে। প্রথমে ইরান সব সামরিক অভিযান বন্ধ করবে। 12 ঘন্টা পর ইসরায়েলও একই পথে হাঁটবে। আমেরিকার গোপন বোমারু বিমান ইরানের উপর হামলা চালানোর মাত্র 48 ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্প সোমবার রাতে এনবিসি নিউজকে বলেন, আমি মনে করি যুদ্ধবিরতি সীমাহীন। ইসরায়েল ও ইরান আর কখনো একে অপরের দিকে গুলি চালাবে না। মঙ্গলবার যুদ্ধবিরতির পরও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ক্ষোভ জানান ট্রাম্প। নেতানিয়াহুকে তিনি ফোন করে হামলা বন্ধ রাখার আহ্বান জানান। সবশেষ তথ্য অনুযায়ী গত 12 দিনে ইসরায়েলের হামলায় ইরানে 610 জন নিহত এবং 4746 জন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েলের আগ্রাসনের জন্য শাস্তি দিতে ইরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার ভোরে সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানের সব নাগরিকের পক্ষ থেকে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল।
তেল আবিবের দাবি লক্ষ্য অর্জিত হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে আইডিএফ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বিবৃতিতে প্রতিরক্ষায় সহায়তা ও ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশ নেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল। ইরানের পরমাণু স্থাপনায় হামলার জবাবে গত সোমবার রাতে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এর আগে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণের বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। যুক্তরাষ্ট্র শনিবার ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর আগে 13 জুন ইরানের উপর হামলা শুরু করে ইসরায়েল। জবাবে ইরানও তীব্র আক্রমণ শুরু করে। যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন ইরানি কর্মকর্তা জানান, মার্কিন ঘাঁটিতে হামলা করার নির্দেশ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, তবে খামেনি আরও নির্দেশ দিয়েছিলেন হামলাগুলো যেন নিয়ন্ত্রিত হয়, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ এড়ানো যায়। আইআরজিসি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিকে হামলার জন্য বেছে নেয় 2টি কারণে। আইআরজিসি 2 সদস্যের মতে, যেহেতু এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি, তাদের ধারণা ছিল ঘাঁটিটি গত শনিবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলায় আমেরিকান B-2 হামলার সমন্বয়ে জড়িত ছিল। তবে যেহেতু এটি ইরানের ঘনিষ্ঠ মিত্র কাতারে অবস্থিত, তাই ইরানি কর্মকর্তারা চেষ্টা করেছিলেন ক্ষয়ক্ষতি যতটা কম রাখা যায়। এজন্যই হামলার কয়েক ঘন্টা আগে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আগাম বার্তা পাঠাতে শুরু করে যে হামলা আসন্ন। কাতার তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। মার্কিন স্থাপনায় হামলা করে ইরান নিজ দেশের জনসাধারণের পাশাপাশি সারা বিশ্বকে বার্তা দিয়েছে যে তারা আমেরিকার হামলার প্রতিশোধ নিয়েছে। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা আইআরজিসির মাধ্যমে পরিচালিত হয়েছে। ওই হামলার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান, ইসরায়েল ও ইরান একটি সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইজ বলেছেন, প্রতিটি পক্ষই এখন জয় দাবি করতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বলতে পারে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে। ইসরায়েল বলতে পারে তারা আঞ্চলিক প্রতিপক্ষ ইরানকে দুর্বল করে দিয়েছে। আর ইরান বলতে পারে তারা অনেক শক্তিশালী সামরিক শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের হটিয়ে দিয়েছে। সোমবার হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। এতে মধ্যস্থতাকারী দল হিসেবে ছিল কাতার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা পালন করেছেন। এই ঘোষণায় ট্রাম্পের নিজস্ব প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তারাও অবাক হন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের সফল হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের উপর চাপিয়ে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য মিনতি করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান। বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানানো হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দাম ক্রমাগত কমছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আরো 4% কমে ব্যারেল প্রতি $68 কাছাকাছি নেমেছে, যা সোমবারের ট্রেডিং সেশনে 7% কমারই ধারাবাহিকতা। তেলের দাম এখন 12 জুন থেকেও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলো ইতিবাচক সাড়া দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকও ঊর্ধ্বমুখী। ইসরায়েল 12 দিন ধরে টানা বোমাবর্ষণের পর ইরানি কি অর্জন করল? প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি স্বীকার করে দেওয়া বিবৃতিতে দাবি করেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জন করেছে, কিন্তু তার এমন দাবি প্রশ্নবিদ্ধ। যুদ্ধের শুরুতে নেতানিয়াহু পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়া এবং ইরানের সরকার পরিবর্তন এই দুটি লক্ষ্য নির্ধারণ করেছিলেন।
যদি বলা হয় পারমাণবিক কর্মসূচি কি শেষ করে দেওয়া গেছে, সম্ভাব্য উত্তর হলো না। বলা হচ্ছে আমেরিকা ফোর্দো স্থাপনায় আক্রমণের আগে ইরান সেখান থেকে বেশিরভাগ পরমাণু পদার্থ অন্যত্র সরিয়ে নিয়েছিল। এই মজুতি পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইরানের। তাই বলা যায় পারমাণবিক কর্মসূচি শেষ করে দেওয়ার যে মিশন সেটি ব্যর্থ হয়েছে। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা সেটাও অনিশ্চিত। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পেরেছিল যেন তারা বাংকার বিধ্বংসী বোমা, বিশেষ করে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর MOP ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো হামলা চালায়। তবে আমেরিকা এর বাইরে তেমন কিছু করেনি ইসরায়েলকে সহায়তার জন্য। ইসরায়েলের দ্বিতীয় লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। ইসরায়েলের আক্রমণের কারণে ইরানের সরকার বিরোধীরাও এখন সরকারকে সমর্থন দিচ্ছে। পুরো জাতি এখন ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইসরায়েল ইরানের বিভিন্ন নিরাপত্তা সংস্থার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে সরকারের বিরুদ্ধে জন অসন্তোষ জাগাতে চেয়েছিল। ইসরায়েল বিশ্বাস করেছিল শত্রুকে অস্থিতিশীল করতে শীর্ষ নেতাদের হত্যা সবচেয়ে কার্যকর, যদিও এই কৌশল কখনোই সফল হয়নি। একমাত্র হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ কিছুটা ধাক্কা খেয়েছিল, যদিও তা ছিল লেবাননের অভ্যন্তরীণ রাজনীতির ফল। ইরানের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো জনগণকে সরকারের পেছনে ঐক্যবদ্ধ করেছে। ইসরায়েল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ কমান্ডারদের হত্যা করেছে, যারা ইরানি রাজনীতিতে শক্তিশালী হলেও জনগণের মধ্যে অত্যন্ত অপ্রিয়। তবুও যারা ইসলামিক প্রজাতন্ত্র এবং IRGC বিরোধী, তারাও সরকারের পক্ষে দাঁড়িয়েছেন, কারণ তারা দেখেছেন শুধু ইরানের শাসন ব্যবস্থা নয়, পুরো ইরান হামলার শিকার। ইরানের এভিন কারাগার রাজনৈতিক বন্দীদের উপর নির্যাতনের জন্য কুখ্যাত। ইসরায়েল ওই কারাগারে হামলা চালিয়ে দাবি করেছিল এটি ইরানি জনগণের নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে সহায়তা। কিন্তু এই বোমাবর্ষণের কারণে বন্দীদের অজানা স্থানে স্থানান্তর করা হয়, যা তাদের অবস্থা আরও খারাপ করবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর ওপর ইসরায়েলের বোমাবর্ষণ ছিল আরেকটি ভুল পদক্ষেপ। ইসরায়েল দাবি করেছিল তারা প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করছে, কিন্তু এই হামলা ইরানকে ইসরায়েলি টিভি স্টেশনে হামলার হুমকি দেওয়ার ন্যায্যতা দিয়েছে। ইরানে ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। একই সঙ্গে বিশ্ববাসীর সমর্থন বা গাজা থেকে দৃষ্টি সরাতেও ব্যর্থ হয়েছে। অন্যদিকে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক আইনের বহু নিয়ম লঙ্ঘন করেছে, যার দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। কিন্তু ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেননি। হামলার পরই মার্কিন বোমারু বিমানগুলো ফিরে গেছে নিজ দেশে। হামলার আগে ও পরে ট্রাম্প বারবার বলেছেন তিনি ইরানের সঙ্গে চুক্তি চান, যাতে ইসরায়েলও অন্তর্ভুক্ত থাকতে পারে। এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের জন্য। বিশ্বের কিছু নেতা যেমন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ মার্কিন হামলাকে সমর্থন জানিয়েছেন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার মেনে নিয়েছেন, কিন্তু কেউই ইসরায়েলের প্রধান দাবি যেমন ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে তা গ্রহণ করেননি। বিশ্ব ফিরে গেছে সেই পুরনো অবস্থানে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র নয়, যেটি ইরান আগেই মানতে রাজি হয়েছিল। মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতায় বিশ্ব ইরানকে বৈধ অংশীদার হিসেবে বিবেচনা করছে, যা ইসরায়েলের জন্য একটি পরাজয় এবং ইরানের জন্য বিজয়। ইসরায়েলের অভ্যন্তরের ক্ষয়ক্ষতির কথাও ভুলে গেলে চলবে না। ইসরায়েলের আকাশপথের যে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানি ক্ষেপণাস্ত্র বহুবার তা ভেদ করে দেশের কেন্দ্রে আঘাত এনেছে এবং অভূতপূর্ব ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণ হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মজুত ফুরিয়ে গেছে। এছাড়া ইসরায়েলের অর্থনীতিও স্থবির হয়ে পড়েছে, যা ইরানের জন্য একটি সাফল্য। শত শত আহত এবং প্রচুর ক্ষয়ক্ষতি নিয়ে যুদ্ধ থেকে বের হলেও ইসরায়েলের ব্যাপক হামলার মুখেও ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে পড়েনি। ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে। ইরানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরানকে এখানে আক্রান্ত দেশ হিসেবে দেখা হয়েছে। এছাড়া আমেরিকার কাতারে অবস্থিত সামরিক ঘাঁটিতে হামলার প্রতিশোধের বিষয় ইরান আগেভাগেই সতর্ক করে সফলভাবে উত্তেজনা হ্রাস করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে বলে মনে হওয়ার পর ইরান ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিল যাতে ইসরায়েল আর না আক্রমণ করে। ইরান যেভাবে থাকতে চায় ঠিক সেইভাবেই থেকে গেছে অটল এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর ঘরে ঘরে বিজয়ের আবহ বিরাজ করছে ইরানে। দেশটির শীর্ষ নেতারা যুদ্ধবিরতিকে ঐতিহাসিক জয় হিসেবে বর্ণনা করছেন। সরকার পক্ষ বলছে এই অর্জন প্রমাণ করে ইরান এখন কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পরাশক্তিও। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, এই বিজয় পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে। পুরো বিশ্ব আজ ইরানের সক্ষমতা নতুন চোখে দেখছে। পার্লামেন্টারি স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহেদী মোহাম্মদী একে নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, পারমাণবিক কর্মসূচি এখন আর কেউ থামাতে পারবে না। আমাদের অটল অবস্থান কেউ নাড়াতে পারবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে জানান, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে যুদ্ধবিরতির আগেই ইরান ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যেখানে অন্তত 4 জন নিহত হয়। বিষয়টি নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির বাস্তবতা এখনো অনিশ্চিত হলেও ইরান এটিকে এই মুহূর্তে কৌশলগত বিজয় হিসেবে ব্যবহার করছে জনমত গঠনে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে। সরকারি প্রচার এবং ঘরে ঘরে বিজয় উৎসব মূলত অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয়তাবাদী আবেগকে জোরদার করতেই। কোরিয়ান যুদ্ধ ছিল কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের প্রথম উদাহরণ, যেটি সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নেয়। এই যুদ্ধ শুরু হয় 1950 সালে এবং চলে 1953 সাল পর্যন্ত। এরপর থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধে জড়িয়ে রয়েছে। এত বছর পরেও মীমাংসার খুব একটা সম্ভাবনা দেখাই যায়নি। দুই পক্ষের মধ্যে পার্থক্য ও ভুল বোঝাবুঝিগুলো এতটাই গভীর যে সহজে সমাধান সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, কোরিয়া কেন 2 ভাগে বিভক্ত হলো, আর এই বিভক্তির পেছনে যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল? 1000 বছরেরও বেশি সময় ধরে কোরিয়া একটি একক রাষ্ট্র ছিল। এমনকি 35 বছর জাপানি ঔপনিবেশিক শাসনের সময়ও তারা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্য ভেঙে পড়ে। কোরিয়া স্বাধীন হয়, কিন্তু এর ফলে সেখানে সৃষ্টি হয় এক বিশাল ক্ষমতার শূন্যতা। উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন। দক্ষিণ কোরিয়ায় প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সেখানে কমিউনিজম ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিল পশ্চিমারা। 2 পরাশক্তি তাদের প্রভাব বলয় নির্ধারণ করে কোরিয়া উপদ্বীপকে সাময়িকভাবে ভাগ করে ফেলে 38তম সমান্তরাল রেখা বরাবর। 1948 সালের মধ্যে এই 2 অঞ্চল আলাদাভাবে নিজের সরকার গঠন করে এবং সুপার পাওয়ারগুলো নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেয়। দক্ষিণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা সিংম্যান রির নেতৃত্বে গঠিত হয় প্রথম কোরিয়ান প্রজাতন্ত্র। আর উত্তরে কিম ইল সুং এর নেতৃত্বে গঠিত হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, একটি কমিউনিস্ট রাষ্ট্র। উভয় দেশই পুরো কোরিয়ার ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করতে থাকে এবং তাতে উত্তেজনা আরও বাড়ে। 1949 সালে ঘটে 2টি বড় ঘটনা, যা এই উপদ্বীপের প্রতি বহির্বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। 1. চীনে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে মাও সেতুং ক্ষমতায় আসেন। 2. সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর যুক্তরাষ্ট্র তাদের নীতি পাল্টায় এবং সোভিয়েত ও কমিউনিস্টদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করে। 1950 সালের 25 জুন উত্তর কোরিয়ার সেনারা হঠাৎ 38তম সমান্তরাল রেখা পার হয়ে দক্ষিণে আক্রমণ চালায়। কিম ইল সুং এটি করার জন্য সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সমর্থন পান, তবে তিনি শর্ত দেন যে চীনকেও এই যুদ্ধে সমর্থন দিতে হবে। স্ট্যালিনের অনুমতি ছাড়া কিম ইল সুং কখনোই এই যুদ্ধ শুরু করতে পারতেন না। এই আকস্মিক আক্রমণে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায় হতবাক হয়ে যায়। উত্তর কোরিয়ার সেনারা দ্রুত উপদ্বীপ জুড়ে অগ্রসর হতে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র দ্রুত হস্তক্ষেপ করে। বিশ্ব তখন স্নায়ু যুদ্ধের উত্তেজনায় টালমাটাল। জাপান তখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী মিত্র গড়ে তোলার আশায় ছিল যুক্তরাষ্ট্র। ট্রুম্যান চেয়েছিলেন পূর্ব এশিয়ায় কমিউনিজম ঠেকাতে, জাপানকে রক্ষা করতে এবং মুক্তবাজার অর্থনীতি বজায় রাখতে। জাতিসংঘের অনুমোদনে মার্কিন সেনারা কোরিয়ায় প্রবেশ করে। মার্কিন বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়ে একের পর এক শহর ধ্বংস করে ফেলে। তারা প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করে ন্যাপাম নামের এক ভয়ঙ্কর রাসায়নিক, যা ত্বক পুড়িয়ে হাড় পর্যন্ত গলিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সেনারা জাতিসংঘের পতাকা নিয়ে উত্তর দিকে অগ্রসর হয় এবং চীনা সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়।
তখন চীন সরাসরি যুদ্ধে অংশ নেয়। মাও সেতুংয়ের সেনাদের সহায়তায় উত্তর কোরিয়া পাল্টা আক্রমণ চালায়। যুদ্ধ চলাকালে সম্মুখ ভাগ বহুবার পরিবর্তিত হয়, কিন্তু শেষ পর্যন্ত আবার ৩৮তম সমান্তরাল রেখার কাছাকাছি গিয়ে থেমে যায় ১৯৫৩ সালের ২৭ জুলাই। স্টালিনের মৃত্যুর কিছুদিন পর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের শেষ নয়, এটি শুধু শত্রুতার সাময়িক অবসান। যেখানে যুদ্ধ থেমে যায় সেই এলাকা এখন ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড নামে পরিচিত। এটি দুই কোরিয়ার মাঝে এক ধরনের বাফার জোন। যদিও নাম ডিমিলিটারাইজড, বাস্তবে এটি খুবই সামরিকায়িত অঞ্চল। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি। দক্ষিণ কোরিয়ার সরকার চুক্তিতে সই করতে চায়নি, কারণ তারা চেয়েছিল কোরিয়া থেকে কমিউনিজম সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে। এই যুদ্ধে প্রায় ৩০ লাখ মানুষ প্রাণ হারান, যার মধ্যে অন্তত ২০ লাখ ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই যুদ্ধ বিংশ শতাব্দীর অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ। রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের ভুক্তভোগী ছিল সাধারণ মানুষ। যুদ্ধের ধ্বংস ছিল অকল্পনীয়। যুদ্ধ শুরু হওয়ার ৭৫ বছর পরেও দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ। এটি প্রশমনের কিছু উদ্যোগ নেওয়া হলেও তাদের মতাদর্শগত ব্যবধান বেশ গভীর। উত্তরে কিম পরিবার পরিচালিত কর্তৃত্ববাদী শাসন এবং দক্ষিণের গণতান্ত্রিক সমৃদ্ধি, এই দুই ব্যবস্থার পার্থক্য সেই ফারাক আরও বাড়িয়ে দিয়েছে। হাজার হাজার কোরিয়ান পরিবার এখনও ডিএমজেড দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে। দুই অংশের মানুষ আলাদা শাসনে, আলাদা জীবনে অভ্যস্ত। দক্ষিণের মানুষ রাজনৈতিক স্বাধীনতা ও সমৃদ্ধি ভোগ করে, আর উত্তরে মানুষ এখনও কঠোর শাসনে বন্দী। এই সীমান্ত এখনও স্নায়ুযুদ্ধের জীবন্ত চিহ্নগুলোর মধ্যে একটি। তবে দুই কোরিয়ার মধ্যে সরাসরি আলোচনার জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে, যার নাম জয়েন্ট সিকিউরিটি এরিয়া বা জেএসএ। সবশেষ ২০১৯ সালে সেখানে দুই কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সাক্ষাৎ করেন। আমি আশাবাদী ভবিষ্যতে এই জেএসএ একদিন বিশ্ব শান্তির প্রতীক হয়ে উঠতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।